মমতা যা ছিল আজও তাই। মমতা কী ছিলেন? মমতার নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই বলছি তো আমি। কোনো গণতান্ত্রিক কর্মসূচি নেই, কোনো গণতান্ত্রিক কর্মপদ্ধতি নেই। মমতা যা ছিলেন আজও তাই আছেন। তখন ক্ষমতায় ছিলেন, এখন ক্ষমতায় এসেছেন, নিয়ে আরও বেশি দুর্বিষহ হয়ে উঠেছেন। এইটা বুঝতে হচ্ছে। তখন কাজটা ছিল গণতান্ত্রিক শক্তিকে মুক্ত করার জন্য রেজিমেন্টের দল থেকে ক্ষমতা থেকে সরানো দরকার ছিল। আজকে ক্ষমতা থেকে সরেই গেছে তারা। আজকে এটার দরকার নেই। কাজেই এটা আজকে আর মমতার সঙ্গে কোনো যোগাযোগ, যে কারণে আমাদের সঙ্গে মমতার কোনো যোগাযোগ নেই। আমরা কট্টর বিরোধী মমতা বলে পরিচিত। এই একটা নেতা মানুষের মধ্যে কাজই করেননি কখনো। এ তো অভিষেক ব্যানার্জির কী না, তারা মমতার ভাইপো। এই তো হচ্ছে পরিচয়টা। সেই পরিচয় নেই, তিনি করে বলছেন, বড় বড় কথা বলছেন, কখনো কোনো মানুষের নিয়ে কাজ করেননি। কোনো গণআন্দোলন তাদের কথা দেখবেন না, কোনো জায়গায় উনি কাজ করেননি। এরা আন্দোলনের মাধ্যমে নেতা হননি, এরা যোগাযোগের নেতা হয়েছেন। মমতার ভাইপো বলে সব থেকে বড় পরিচয় এইটাই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যদি সময়ের এই কালক্রমটাকে দেখেন, তাহলে যে ব্যক্তিটি পুরো পরিবর্তন থেকে আরও একটা পরিবর্তন চোখের সামনে দেখলেন, সে ব্যক্তি আমার সঙ্গে এই মুহূর্তে বসে আছেন, প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কেমন আছেন? অনেক দিন পর আপনার দেখা হলো। কেমন আছেন আপনি, প্রথমে বলেন। যেমন 82 বছর বয়সে মানুষ যেমনি থাকে তেমনি আর কি। হ্যাঁ, বিভিন্ন রোগ আর বিভিন্ন শরীর এই নিয়ে টিকে আছে, এই হচ্ছে কথা। যেটা আমার সমসাময়িক অধিকাংশ রোগ চলে গিয়েছে। হ্যাঁ, আমি টিকে আছি একমাত্র এই। স্যার, আপনার বাড়ির দরজায় দেখলাম একটা খুব সুন্দর রবীন্দ্রনাথের লাইন লেখা আছে, মনে রে আজ বলরে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে। যে সময়টা দেখছেন, খুব সহজে কি মেনে নিতে পারছেন? না, কথা হচ্ছে সময়টা যেটা, এই সময়টা আমাদের সময় না। হ্যাঁ, আমরা যে ভারতবর্ষ বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে ভারত। হ্যাঁ, তাতে নানা রকম দেশ জাতি বর্ণ সমস্ত লোক মিলিয়ে ভারতবর্ষ। সেটাকে আজকে যেটা দাঁড়িয়েছে, আজকে সেটা কেটে দিয়ে ওই আরএসএস তৈরি হলো 1925 সালে। এই প্রতিষ্ঠা শেষ করলো হচ্ছে, তারা প্রতিষ্ঠা করে ওদের হেগড়ে সাহেব করলেন হচ্ছে, হেগড়ে, উনি হেডগিয়ার, তিনি করলেন হচ্ছে, তিনি বললেন হচ্ছে কি, ইচ্ছা করি তিনি বললেন, আরএসএস লোকদের বললেন আরএসএস কোনো স্বাধীনতা সংগ্রামে ছিল না। বললেন কেন? উনি বললেন যে এই সময়টা ওই জেলে পচে, হ্যাঁ, এইটার সময় না। এখন হচ্ছে বিভিন্ন জায়গায় সরকার মানে হিন্দুদের সংগঠিত করো, নাই দাঙ্গা সংগঠিত করো। 30 থেকে 40 গুচ্ছে দাঙ্গা সংগঠিত করলেন, করে 125 জন দল নিয়ে নাগপুরে প্রতিষ্ঠা করেছেন চিৎপাবন ব্রাহ্মণকে নিয়ে। 125 জন চিৎপাবন ব্রাহ্মণকে নিয়ে নাগপুরের জঙ্গলে যে আরএসএসের জন্ম। হ্যাঁ, সেই আরএসএস সেইটা এই সমস্ত দাঙ্গা টাঙ্গার মধ্য দিয়ে সে করবেন। 30 থেকে 40-এর দশকে এক গাদা দাঙ্গা সংগঠিত করে যে ওরা করলেন, হিন্দুরা সব হচ্ছে দাঙ্গা হলেই, হ্যাঁ, মেজরিটি হিন্দু এক জায়গায় হবে, তাদের নিয়ে দল গড়ো, এই লাইনে তারা করলেন। হলো হচ্ছে যে অচিরেই এটা, হ্যাঁ, একটা 500 জনের দল, তার থেকে এখন 50,000 লোকের একটা দল হয়ে দাঁড়ালো। হ্যাঁ, এই বিজেপি আরএসএস রাজনৈতিক সংগঠন বিজেপি, সেইটা হয়ে দাঁড়ালো। সেটা এসে যেটা করেছে সেটা হচ্ছে ভারতবর্ষের মূল যে ব্যাপারটা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন ধর্ম জাতি বর্ণের লোক তারা একসাথে মিলে ভারতবর্ষ বলে যে গঠন করেছিল, সেটাকে যে ভারতবর্ষ গঠন করেছিল সেটাকে চূর্ণ বিচূর্ণ করে তারা একটা হিন্দুস্তান, মূলত, হ্যাঁ, হিন্দু রাষ্ট্র তোলার সেই দিকে উদ্যোগ নিয়ে এগিয়ে অগ্রসর হচ্ছে। এবং সেটাই তারা হয়েছে। আগে তো প্রান্তিক ছিল, এখন তারা ক্ষমতাসীন হয়েছে। এখানেও যে একটা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, এই দলটা, এটার কোনো আদর্শ নেই, কোনো নির্দিষ্ট আদর্শ নেই। হ্যাঁ, যখন যা পায় তখন, যখন যেমন তখন তেমন মতাদর্শ নেই চলে। হ্যাঁ, ওই কংগ্রেসের একটা মোটা দাগের জাতীয়তার খানিকটা নিয়েছে তারা। আর এই হচ্ছে আদর্শ, তার না আছে কোনো মতাদর্শ, না আছে কোনো গণতান্ত্রিক নীতি, না আছে কোনো কর্মসূচি, না আছে কোনো, হ্যাঁ, গণতান্ত্রিক কর্মপদ্ধতি। নেত্রী যা বলবেন ওইটাই শেষ কথা। এইটাই একটা দল, এই দলকে এই সঙ্গে স্পোঁ ধরেছে, এইটা ধরে করেছে।
ভারতবর্ষ বলতে যেটা বুঝি সেটা দফা রফা করে দিয়ে একটা হিন্দু রাষ্ট্র করার দিকে মূলত এগিয়ে চলেছে, এইটা আমরা দেখছি হচ্ছে যে হ্যাঁ এই সময়। এবং কথা হচ্ছে যেটা, তারা সত্যি লোককে খানিকটা মহামিষ্ট করতে পেরেছে, যার ফলে মানুষ আজকে কংগ্রেস এবং বামপন্থীদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, বুঝলেন? তারা মুখ ঘুরিয়ে নিয়েছে এবং তারা এটিকে আশ্রয় করেছে। এতে দেশের সর্বনাশ হবে, লোকেরও সর্বনাশ হবে, সেটা লোক অচেরেই বুঝবে এটা। কিন্তু এই সময়কালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইটা হচ্ছে সময় সম্বন্ধে আমার ধারণা। স্যার, আপনি মমতা ব্যানার্জির সমালোচনা করলেন, কোথাও গিয়ে স্যার এটাও তো বাস্তব, আপনি একসময় মমতা ব্যানার্জির সংস্পর্শে এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা একাধিকভাবে ভেবেছিলেন বামেদের হাত ছেড়ে। না, মমতা ব্যানার্জির সংস্পর্শে না, আমি গিয়েছিলাম অন্য কারণে। একটা সময় মমতার হাতটা ধরেছিলাম, কারণ আমরা তখন সিপিএম যে কট্টর বামপন্থী আকারে তারা একটা রেজিমেন্টের দল গড়ে প্রত্যেক জায়গায় যেতে চাইছিল, সেখানে গণতান্ত্রিক শক্তিটাকে ওর থেকে বিচ্যুত করার জন্য ক্ষমতা থেকে ওদের সরানো দরকার ছিল। আমাদের ছোট দল, তাই যে আমরা তো করতে পারতাম না। তখন আমরা প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে হাত মিলিয়েছিলাম, এটা জেনেই যে মমতা কি একটা পাঁচমিশালি দল, না আছে তার কোনো নির্দিষ্ট মতাদর্শ, না গণতান্ত্রিক কর্মসূচি, না গণতান্ত্রিক কর্মপদ্ধতি। এটা জেনেই আমরা হাত মিলিয়েছিলাম, এই জন্যে যে ওখান থেকে ক্ষমতা থেকে এই ক্ষমতাসীন রেজিমেন্টেড পার্টিকে সরিয়ে গণতান্ত্রিক শক্তি সেটাকে উন্মোচিত করা যদি যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছিলাম। এটা সাময়িক একটা ছিল, সাময়িক একটা জোট মতো হয়েছিল, এটা এই পর্যন্তই। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় এই সিদ্ধান্তটা ভুল ছিল? সিদ্ধান্তটা শুনুন, এটা তখনকার কাজ ছিল, তাতে এটা ঠিক ছিল। আজকে এটার কোনো প্রয়োজন নেই। তখন কাজটা ছিল গণতান্ত্রিক শক্তিকে মুক্ত করার জন্য রেজিমেন্ট দল থেকে ক্ষমতা থেকে সরানো দরকার ছিল। আজকে ক্ষমতা থেকে সরেই গেছে তারা, আজকে এটার দরকার নেই। কাজেই এটা আজকে আর মমতার সঙ্গে কোনো যোগাযোগ, যে কারণে আমাদের সঙ্গে মমতার কোনো যোগাযোগ নেই। আমরা কট্টর বিরোধী মমতা বলে পরিচিত। এই যে মমতার সঙ্গে যে কারণে গেছিলেন বললেন যে বামেরা কোথাও গিয়ে রেজিমেন্টেড হয়ে যাচ্ছিল, এক্স্যাক্টলি স্যার বামেদের খারাপ লাগার গণতান্ত্রিক শক্তিটা, অথচ রেজিমেন্ট হচ্ছে, কিন্তু অধিকাংশ পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক শক্তিটা ওই পার্টির মধ্যে আবদ্ধ ছিল। সেটাকে মুক্ত করার জন্য তখন আমরা করেছিলাম, একে ক্ষমতা থেকে না হাঁটালে এটা করা যেত না। ক্ষমতা থেকে হাঁটাবার জন্য নিজেদের শক্তিতে হাঁটাতে পারবো না, তখন মমতা হাতটা ধরেছেন এই করে। এই কাজটা যখনই হয়েছে তখন সে হাত ধরার প্রয়োজন পুড়িয়েছে। তারপর থেকে আমরা মমতার সঙ্গে কখনো নেই, আমরা বরং মমতার বিরোধিতায় আগে করে আসি। স্যার বারংবার কিছু ইস্যু রাজ্য রাজনীতিতে ফিরে আসে, সিঙ্গুর, নন্দীগ্রাম। এই সিঙ্গুর এবং নন্দীগ্রাম পার্টিকুলারলি এই দুটো ইস্যু আপনি কিভাবে দেখেন? আদৌ বামেদের ভুল, নাকি এটা হওয়ার পর বাংলার শিল্প সম্ভাবনা কয়েক দশক পিছিয়ে গেছে বলে আপনি মনে করেন? না, সিঙ্গুর নন্দীগ্রামে সত্যিই তো বামপন্থীদের ভুল ছিল এটা। বামপন্থীরা তখন যে প্রোগ্রামটা নিয়েছিল সেটা ভুল নিয়েছিল। ওই শালীন গোষ্ঠীকে দিয়ে সিঙ্গুর করা, নন্দীগ্রাম করা, এবং সিঙ্গুরেও 5 ফসলি জমি ব্যবহার করে ওখানে করা এটা ভুল ছিল তাদের। তারা সেই ভুলটা এখন তারা বুঝেছেন, জ্যোতিবাবুই তো বলেছেন যে আমাদের লোকেরা যখন গেল টাটাকে জমি দিয়ে, আমাদের কৃষক সবাই জানতো না এটা। জ্যোতিবাবু নিজে বলেছেন কৃষক সবাই জানতো না, আমার নেতারা ঘুমোচ্ছিলেন তখন, সেই সময় গিয়ে তো করতে গেছে, ওই জায়গাটা পরিদর্শন করতে গেছে। এইটা নিজেই বলেছেন এটা, আমার তো বলছেন এটা জ্যোতিবাবু বলেছেন। এই অবস্থায় দাঁড়িয়েছিল। কোনো জনসাধারণ যে কোনো উন্নয়ন পরিকল্পনা, সেটা হচ্ছে একটা গণ আন্দোলন। সেটা শুরু হয় মানুষ দিয়ে, সেসব মানুষ, কাজে এইসব যে মানুষের কাছে যাওয়া সব থেকে আগে দরকার। সেই সব কিছু না করে তারা টাটাকে নিয়ে ওই জায়গায় গিয়ে যেন সমস্ত উন্নয়ন পরিকল্পনা, এটা একটা গণ আন্দোলন ভুলে গিয়েছেন। এটা যেন সরকারি ক্ষমতায় বসে বুদ্ধদেব যেটা করছিলেন, সরকারি ক্ষমতায় বসে টাটা ইত্যাদি কিছু লোকের সঙ্গে একটা উন্নয়ন পরিকল্পনা নিশ্চয়ই অর্থ লাগে, পুঁজি লাগে, নিশ্চয়ই তাতে উন্নত প্রযুক্তি লাগে, এগুলো লাগে। সেগুলির জন্য এদের সঙ্গে হাত মেলাতে হয়, ঠিক। কিন্তু এইটাই চরমপরম ব্যাপার না, এগুলো লাগে। সব থেকে আগে লাগে মানুষই একটু উন্নয়ন পরিকল্পনা করে। সেই জায়গাটা ভুলে গিয়ে শুধু ওই টাটাদের সঙ্গে নিয়ে এই করতে গিয়ে ভুল ছিল সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে আজকে। আর সেটা তাই বলে না তারা সিঙ্গুর নন্দীগ্রামে নিয়ে কোনো উচ্চবাচ্য করেন না তারা। এটা ভুল ছিল, এটা প্রমাণিত হয়ে গেছে। এই ভুলটা আমরা নির্দেশিত করেছিলাম। আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়গুলো বলার চেষ্টা করেছিলেন ওই সময়? না, আমরা তো যা বলি তারা তো জানতেন ওরা। এটা গিয়ে বলার কথা নয়। তো আমার পেপারে বলছি, সংবাদ মাধ্যমে রেগুলার বলছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বলছি, তো
তারা তো জানতেন, না জানার তো কথা নয়, জেনে শুনেই তারা এটা করছেন। কাজে আমাদের গিয়ে বলার বোঝানোর চেষ্টা করার কোনো দরকার ছিল না। তারপরে স্যার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য করতে পারলে করতে পারেন? না না, শুনুন, মমতা যা ছিল আজও তাই। মমতা কী ছিলেন? মমতার নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই বলছি তো আমি, কোনো গণতান্ত্রিক কর্মসূচি নেই, কোনো গণতান্ত্রিক কর্মপদ্ধতি নেই। মমতা যা ছিলেন আজও তাই আছেন। তখন ক্ষমতায় ছিলেন না, এখন ক্ষমতায় এসেছেন, নিয়ে আরও বেশি দুর্বিষহ হয়ে উঠেছেন। এইটা বুঝতে হচ্ছে যেটা লোকজন, তারা চিনেছেন, তারা তাই এখানে গণতান্ত্রিক মানুষজন তারা মমতা ব্যানার্জিকে একটা অবস্ট্রাকল, একটা বাধা বলে মনে করেন তাদের অগ্রগতির পথে। স্যার আজ যদি তৃণমূল সরকারের সঙ্গে থাকতেন, তাহলে তো আপনাদের দলেরও নির্দিষ্ট বৈভব অনেক বেশি থাকতো। একসঙ্গে থাকা পসিবল হলো না কেন? না না, একসঙ্গে কী করে থাকবো? মমতার নীতি কৌশল দিয়ে বললাম তো, কোনো মতাদর্শ নেই, কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই, কোনো গণতান্ত্রিক কর্মপদ্ধতি নেই। ওই দলের সঙ্গে থাকা যায় নাকি? ওই দলের সঙ্গে থাকা, সে ক্ষমতায় থাকুক যাই থাকুক, দলের সঙ্গে থাকা যায় না, আমরা তাই থাকিনি। স্যার বর্তমান রাজনৈতিক যে চরিত্রগুলো দেখছেন, সাপোজ ধরুন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে একাধিক তরুণ প্রজন্মের উত্থান দেখছেন, এদেরকে নেতা হিসাবে মেনে নিতে আপনি কতটা পারেন বা আপনি দেখছেন? এর একটা নেতা তো মানুষের মধ্যে কাজই করেননি কখনো। এ তো অভিষেক ব্যানার্জির কী না, তারা মমতার ভাইপো, এই তো হচ্ছে পরিচয় তার। সেই পরিচয় নেই, তিনি ই করে বলছেন, বড় বড় কথা বলছেন, কখনো কোনো মানুষের নিয়ে কাজ করেননি। কোনো গণআন্দোলন তাদের দেখবেন না, কোনো জায়গায় উনি কাজ করেননি। ওই হয়েছিলেন, ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ওই ডায়মন্ড হারবার থেকে তিনি সংসদ হয়েছেন এই পর্যন্ত। কিন্তু কোনো আন্দোলনে, কোনো জায়গায় এদেরকে দেখবেন না। এরা আন্দোলনের মাধ্যমে নেতা হননি, এরা যোগাযোগের নেতা হয়েছেন। মমতার ভাইপো বলে সব থেকে বড়ো পরিচয় এইটাই, ভাইপো পরিচয়টা তার বড় পরিচয়, এইটা ধরেই নেতা হয়েছেন। আপনাকে মনে হয় গণ আন্দোলন না করলে নেতা হওয়া যায় না? না, তখন যায় না। মানুষ তো নেতা বানায়, নেতা তো আর মিডিয়া বানায় না, নেতা এরা বানায় না। কিন্তু যদি কোনো মন্ত্রী বা ইত্যাদি আশীর্বাদ পুষ্ট হয়ে তাকে নেতা বলে কিছু লোকজন, আমচা চামচা লোকজন তার নেতা, আমরা একে কোনো প্রকৃত নেতা বলে মনে করি না। স্যার নকশালের ওই সময়টা যে জোশ আপনারা দেখিয়েছিলেন, সমাজে একটা জোশ ছিল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই জোশটা কি আপনারা দেখতে পান? না, একদম দেখতে পারি না, তখন সময় নেই। বরং আজকে যেটা এসে দাঁড়িয়েছে, মানুষ নকশালপন্থী কেন, বামপন্থীদের থেকে এমনকি কংগ্রেস থেকেও মানুষ মুখ পুড়িয়ে তারা বিজেপি, যে বাইনারি চলছে বিজেপি এবং তৃণমূলের, সেইখানটা আবদ্ধ হয়ে রয়েছে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার এবং এই পরিমাণে সর্বনাশ ডেকে আনছে। এটা মানুষ অচিরেই বুঝবেন এবং এখান থেকে সরে যাবেন, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্যার বিকল্প কি তাহলে আপনার কথা অনুযায়ী সেই বামে আপনারা ঘুরে ফিরে ফিরছেন? না, কিন্তু বাম গণতান্ত্রিক শক্তি, এটাই একমাত্র বিকল্প। গণতান্ত্রিক বাম এবং গণতান্ত্রিক শক্তি, তাদের মিলে বিকল্পটা গড়ে উঠবে বলে মনে করি। স্যার বর্তমানে যে বামেদের অবস্থান আপনারা দেখছেন, সিপিআইএম থেকে শুরু করে, পার্টিকুলারলি এদের যে অ্যাক্টিভিটি, সেটা নিয়ে আপনার কী মত? না, এদের বলছি, শুনুন, এদের অনেক দোষ ত্রুটি ইত্যাদি আছে, কিন্তু তাহলেও এদের ওই বিজেপি বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের কম্পারিজন চলে না। এটা আলাদা। এরা অন্তত একটা, এদের ওরিয়েন্টেশনটা ঠিক, এটা আমি মনে করি। ওরিয়েন্টেশনটা ঠিক, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো ঠিকঠাক করলে এগিয়ে যায়, আর বেশি কিছু না। কিন্তু এর থেকে বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে কোনো আশা করা যায় না। বামপন্থীদের মধ্যেই অনেক সম্ভাবনা নির্যাতিত কিছু হলেই, বামকে ধরেই এখানে পরিবর্তনটা হবে বলে মনে করি আমি। স্যার নতুন প্রজন্মের বিভিন্ন নেতারা উঠে আসেন, মীনাক্ষী মুখার্জি ব্রিগেড একটা সমাবেশ করলেন, আপনি স্যার এই বিষয়গুলো কীভাবে দেখেন? মীনাক্ষী সম্পর্কে আপনার কি মত পার্টিকুলার? ভালো, মীনাক্ষী মুখার্জি ভালো নেত্রী, তিনি করছেন ভালো, খুব আমি ওয়েলকাম করি এটাকে, এটা ভালো ইতিবাচক দিক। স্যার কিন্তু যে আন্দোলনের কথা আপনারা বারংবার বলেছেন, রাস্তায় নেমে আন্দোলন, প্রতিরোধ গড়ে তোলা, সেই আন্দোলন বাম কি করতে পারছে? করতে পারছে, কিন্তু পারবে, কিন্তু লোক জড়ো করছে তো, প্রথম কাজ হচ্ছে লোককে জড়ো করা, তারপরে তো আন্দোলন করে লোকে, সেই কাজটা তারা করছেন। কাজে সেই দিশাটা ঠিক আছে বলে আমি মনে করি। স্যার রাজ্যে একাধিক ইস্যু, শিক্ষক দুর্নীতি, রেশন দুর্নীতি, এই সকল দুর্নীতি খোঁজ খবর আপনার কাছেও আসে নিঃসন্দেহে, এইগুলো দেখে যেতে হবে এরকম আপনি ভেবেছিলেন কোনো দিন? না, শুনুন, দুর্নীতি নিয়ে কথা বলে এটা চমক সৃষ্টি করা যায়, কিন্তু দুর্নীতির বিপরীতটা দিতে হবে হচ্ছে নীতি দিয়ে। সে নীতিনিষ্ঠ অবস্থান নিয়ে যদি সংগঠন করা যায়, তবেই একমাত্র এটাকে আটকানো যায়। সেই জিনিসটা বামপন্থীরা চেষ্টা করছেন। আমি মনে করি যে ভবিষ্যৎ নিহিত আছে এখানেই।
কিন্তু স্যার কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, আলটিমেটলি এইটা কি আপনি স্বপ্নে ভেবেছিলেন যে মানে 10,000 কোটি, 20,000 কোটি, মানে কোটি কোটি কোটি, মানে ভাবেও নি লোকে এত কোটি টাকা একটা কাউন্সিলর নেতা মন্ত্রীর ঘর থেকে পাওয়া যেতে পারে বা অভিযোগে অভিযুক্ত হতে পারে? না না, এটা তো ঠিকই, দুর্নীতি ভুল পরিমাণে এটা হচ্ছে, এবং অচিরেই লোক এটা বুঝবেন, এটা হবে। এই দুর্নীতি করে সব পাট পেয়ে যাবে হচ্ছে, তা করা হবে না। এগুলো উন্মোচিত হবেই, এবং কথা হচ্ছে এর জন্য তারা উপযুক্ত সাজাও পাবেন। এইটা হচ্ছে মানুষ পরিত্যাগ করবে এদের, এইটা হচ্ছে সব থেকে বড় সাজা। স্যার যদি একটু ইতিহাসে ফিরে যাই, নকশাল আন্দোলন যে কারণে তৈরি হয়েছিল, কাজ মানে ন্যায্য অধিকার দাবি, বিভিন্ন কিছু দাবি ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে ওই দাবিগুলো ঠিক কতটা ফুলফিল হলো বলে আপনার মনে হয়? না, নকশাল আন্দোলন তো হয়েছিল সেখানে কৃষকদের আন্দোলন, হ্যাঁ, সেইটা ধরে তারা হয়েছে নকশাল বাড়ি গঠন হয় তাই দিয়ে। তার থেকে নকশাল আন্দোলন তার থেকে আছে, হ্যাঁ, সেটাই টু রেবেলিস জাস্টিফাইড, এছাড়া নকশালদের দেওয়ার কিছু না, নকশাল বাড়ির দেওয়ার ছিল। নকশাল বাড়ির যে মডেলটা করেছিল, হ্যাঁ, যে কৃষক আন্দোলন করে এটা করা, সেই মডেলটা তখনই ছিল, এখনও তার প্রাসঙ্গিকতা আছে। সামনের দিনে এই কৃষক আন্দোলন করেই কিন্তু এগিয়ে যাবে, এইটা আমি মনে করি। স্যার বর্তমান সময় আপনার মনে হয় না বামপন্থাকে বদলানো উচিত সময়ের সঙ্গে, মানে আধুনিক সময়, আধুনিক সভ্যতা, বামপন্থা কি আধুনিক হতে পেরেছে বলে আপনি মনে করেন? না না, বামপন্থীর আধুনিকতার সঙ্গে কাপ পাইয়েই তো তারা এগুতে হচ্ছে। হ্যাঁ, আধুনিকতা যেটা আসছে তার জবাব তো বামপন্থীরাই একমাত্র দিতে পারে, আর কে দেয়? আর কে দেয়? বাকি সবাই তো সরতে গা ভাসিয়ে দেয়, এইটা মনে করি আমি। স্যার জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখলেন মুখ্যমন্ত্রী হিসাবে। এই তিনজনের মুখ্যমন্ত্রী হিসাবে পার্থক্য স্যার আপনি কীভাবে করেন? শুনুন, জ্যোতিবাবু, হ্যাঁ, তার ভিশন ছিল, হ্যাঁ, দৃষ্টিভঙ্গি ছিল, ভিশন ছিল, নীতিনিষ্ঠ অবস্থা নিয়ে কাজ করতেন। বুদ্ধদেব ভট্টাচার্য বড় বড় কথা বলতেন, কিন্তু তিনিও এই জায়গাতেই খানিকটা ছিলেন। হ্যাঁ, এদের সঙ্গে মমতা ব্যানার্জি কখনো এক পাশে বসার লোক না। মমতা ব্যানার্জি সেখানে বসার যোগ্যতাও নেই, তিনি এটা ইয়েতে না। তাই এই তুলনা মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের তুলনা করা যায় না, এটা মনে করি। আমরা স্যার এদের পার্সোনাল ব্যক্তিগত তুলনা করেছেন, আমরা মুখ্যমন্ত্রিত্ব একটা পদ, রাজ্য চালাচ্ছে। মুখ্যমন্ত্রিত্ব বলে বলছি, রাজ্য চালাচ্ছে, সে তো রাজ্য চালাচ্ছে আমলারা মধ্যে রাবচার, রাজ্যে যে সঙ্গে ক্ষমতায় সে রাজ্য চালাতে পারে, কিন্তু সেটা কথা না। কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বলে না, দেখবো হচ্ছে কীভাবে যে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার পার্সোনালিটি, তার নীতি কৌশল রেগুলেশন করবো। সেক্ষেত্রে মমতার ঘর শূন্য, ভাড়ার শূন্য, এইটাই তো মনে করি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার মাওবাদী সমস্যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল, এখন সে সমস্যা এখন নেই। কিষেনজি পরবর্তীকালে মৃত ঘোষণা হয়েছিল, কিষেনজির সঙ্গে খণ্ডযুদ্ধ। মাওবাদী সমস্যা কি বামেদের সবচেয়ে প্রধান একটা ক্ষতিকর একটা দিক বা সরকার পতনের অন্যতম কারণ বলে মনে হয়? মাওবাদী সমস্যা ছিল না, মাওবাদী যে কী, মাওবাদী তো ধরেছিল জঙ্গল আশ্রয় করে তারা কতগুলো করছেন। তাদের বড় ভুল হচ্ছে যে মানুষের এবং শ্রেণী সংগ্রামে কোনো জোর তারা এই রকম তারা কোনো ভাবতেন না। তারা করেছিলেন হচ্ছে যেটা, যে গোষ্ঠী পরিচিতি ধরে, আদিবাসী ইত্যাদি ধরে তারা করতেন, শ্রেণী সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া এই দৃষ্টিভঙ্গি ছিল না। এইটাই এইটার জন্যই মাওপন্থী মাওবাদী যারা, তথাকথিত মাওবাদী যারা, তারা এই জন্যই জঙ্গল ছেড়ে বেরোতে পারল না। সমভূমিতে এসে তাদের কোনো বেশ গঠন ক্ষমতা থাকলো না, এই জন্যই তারা শেষ হয়ে গেল। এটা অন্য কোনো নেই। এর জন্যে আপনাকে ওই বামপন্থীদের বা মমতাইদের ক্রেডিট দেওয়ার কিছু নেই। এরা নিজ গুণেই, নিজ কারণেই, নিজেদের লাইন, অনুসৃত লাইন দিয়েই তারা শেষ হয়ে গেলে, এটা মনে করি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার মুখ্যমন্ত্রী বলেন জঙ্গল হাসছে, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি করলেন যে মাওবাদী নামক একটা সমস্যা রাতারাতি গায়েব হয়ে গেল? না না, সে তো বলছি তো, মমতার এটা করার কিছু নেই, তিনি কিছু করার পরে এটা হচ্ছে না। মাওবাদীরা নিজেরাই শ্রেণী সংগ্রাম ধরেনি, শুধুমাত্র পরিচিতির রাজনীতি ধরে, আদিবাসী ইত্যাদি ধরে তারা রাজনীতিটা করতে গেছেন। সেটা কখনো সমতলে তার জায়গা পাবেন না, কাজে ওখানে আবদ্ধ থাকলে ওখানেই শেষ হয়ে গেল। এটা নিজ গুণেই হলো, এটা মমতার কারণে, অন্য কারোর কারণে এটা হয়নি। এটা তাদের অনুসৃত লাইনের অনিবার্য ফল হচ্ছে এটা।
স্যার, সমাজে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন উঠেছে। বাম আমলে অ্যাক্টিভ বুদ্ধিজীবীরা বিভিন্ন ছিলেন। আন্দোলন, রিজয়ানুর ঘটনা থেকে শুরু করে সিঙ্গুর, নন্দীগ্রাম একাধিক ইস্যুতে শিল্প সমাজ পথে নেমেছে। সেই শিল্প সমাজের এখন দেখা পান না, এই বিষয়টা কিভাবে দেখেন? এই দেখি হচ্ছে কী করে করবে, এখানে তো সে অবকাশও নেই, এখানে সেইটা বুদ্ধিজীবীদের কোনো অবকাশও সেখানে নেই। এখানে হচ্ছে যেটা চলছে, হ্যাঁ, সেখানে মানুষকে নিয়ে কোনো কাজ করার তো নেই, মানুষকে নিয়ে কাজকর্ম করলে তবে এটা হয়। এখানটায় চলছে, দুদিন পরেই দেখবেন মানুষ বিরক্ত হয়ে থেকে বিপরীতে দাঁড়াবে, তখন বামপন্থীদের ভূমিকা আসবে, বুদ্ধিজীবীদের ভূমিকা তখন পাওয়া যাবে। এখন এই জমানায় তাদের কোনো ভূমিকা আপনি দেখতে পাবেন না। এটা প্রতিরোধ করার জন্য তাই বামপন্থীদের যখন নামবে মানুষ, বামপন্থীদের এবং বুদ্ধিজীবীদের তখন দেখতে পাবে, তার আগে দেখা যাবে না। একদম শেষ একটা প্রশ্ন, আপনার মনে হয় বর্তমান সময় সাপেক্ষে যেখানে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির অভিযুক্ত, তখন আরও একটা এরকম নকশাল মুভমেন্টের মতো নতুন প্রজন্মের একটা আন্দোলন, কেঁপে ওঠা প্রতিরোধ, রাস্তায় ব্যারিকেড ভেঙে দেওয়ার যে চিৎকার, এই আন্দোলন আরও একবার নকশাল আন্দোলন প্রয়োজন আছে এই সমাজে? কারণ নকশাল আন্দোলন, শুনুন, নকশাল আন্দোলন ছিল 60-এর দশকের আন্দোলন, 60-এর দশকের রিয়েলিটি থেকে জেনেছিল। আজকের আন্দোলন এটা বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীর আন্দোলন, আজকের রিয়েলিটি থেকে এই আন্দোলনটা উঠবে, হ্যাঁ, এটা মনে করি আমি। আজকের রিয়েলিটি ওই জন্ম দেবে, বুঝলেন, সেটা ওইটা রিপিটেশন হবে না। হ্যাঁ, 60-এর দশক কখনো রিপিটেড হয়ে 2022 এমনি করে আসবে না। সেখানে নতুন যেটা হবে, সেটা নতুনরা এই রিয়েলিটিতে তারা এটা গড়ে তুলবে, এটা মনে করি। আপনার দূরদর্শিতা কি বলে স্যার, কীরকম হবে সেই আন্দোলনটা? মানে এখনকার নতুন প্রজন্ম তো ব্যারিকেড ভাঙছে কোথায়? না না, ব্যারিকেড ভাঙছে কি করে না, কিন্তু প্রত্যেক জায়গায় প্রতিরোধ করবে, যেটা সেটা করবে মানুষ, প্রতিরোধে এগিয়ে এলেই তখন হচ্ছে এই ডাকা পাবেন। এরা চেষ্টা করছেন, মানুষ জড়ো হবে তো অনিবার্যভাবে, এবং তখন এটা প্রতিরোধটা দেখতে পাবেন, তখনই দেখবেন, হ্যাঁ, যেগুলো বলছেন সেগুলো আসবে। এগুলো তো এমনি করে হয় না, কেউ স্কিমাটিক কোনো কত স্কিম করে এগুলো করে না। আপনি কতটা আশাবাদী যে এই সময়টা ভালোর দিকে যাবে, মানে এই রকম দুর্নীতির বিষয়গুলো কাটবে? অনিবার্যভাবে সময়টা ভালোর দিকে যাবে, সেটা কখন কার মাধ্যমে যাবে সেটা আমি বলতে পারবো না, এটা পরিষ্কার কথা। কিন্তু যাবে অবশ্যই, এইটা চলছে, এটা চলতে পারে না, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, এবং তখনই দেখবেন নতুন আন্দোলন, নতুন নেতা, নতুন নেতা এগিয়ে এসে এই দুর্বিষহ অবস্থাটাকে কাটিয়ে দেবে। অবশ্যই, অত্যন্ত ধন্যবাদ স্যার। পরিষ্কার এখনও আশাবাদী অসীম চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে বললেন, সময়ের দাবিতে নতুন নেতার সৃষ্টি হবে, নতুন নেতার হাত ধরে আসবে নতুন আন্দোলন, নতুন আন্দোলনের শেষে দেখা যাবে নতুন সমাজ, যে সমাজ আজকের থেকে অনেকটা উন্নততম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনার যদি কোনো প্রশ্ন থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও, নমস্কার।